বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমি রাহুল স্যার তোমাদের কাছে আজকে হঠাৎ করে মাধ্যমিকের একটা কবিতা নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি, সেইটাই পড়াবো তোমাদের। আজকের যে আমার দশম শ্রেণীর যে ভাই বোনেরা রয়েছে, যারা নতুন উঠেছো এবং যারা এবারে মাধ্যমিক দিতে চলেছো, তাদের উভয়েরই জন্য এই কবিতাটা এক বিশেষ, মানে তোমাদের পাঠ্যের মধ্যে এক বিশেষ মাইলস্টোন হয়ে রয়েছে এই কবিতা। তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো যে কবিতাটা কি। তোমরা প্রথমেই দেখতে পেয়েছো যে কবি শঙ্খ ঘোষ। এই শঙ্খ ঘোষ নামটার পাশে আজকে কেন জানি না আমাদের চন্দ্রবিন্দুটা দিয়ে দিতে হচ্ছে। খুব দুঃখের সাথে দিতে হচ্ছে, কিন্তু দিতে হচ্ছে, মানে আমরা দিতে বাধ্য। যাই হোক, কবি শঙ্খ ঘোষের, প্রয়াত কবি শঙ্খ ঘোষের এক অসামান্য কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, তোমাদের পাঠ্য কবিতা। এই পাঠ্য কবিতাটা পড়ানোর জন্যই আজকে আমি মূলত আমার এই ক্লাসটার আয়োজন করেছি। প্রথমে দু একটা লাইন তোমাদের কবি শঙ্খ ঘোষ সম্পর্কে বলবো আমি। সেটা হলো যে 1932 সালে কবি শঙ্খ ঘোষ আমাদের অধুনা ভারত বা বাংলাদেশের অংশ বরিশাল এখন বলা যায়, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। 2021 সাল 21শে এপ্রিল তিনি পরলোক গমন করেছেন। তার সম্পর্কে যত বলা যাবে ততটাই কম হয়ে থাকবে, কারণ এমন কোনো শব্দ তৈরি হয়নি, এমন কোনো বাক্য তৈরি হয়নি যা দিয়ে তাকে বা তার কৃতিত্বকে এক্সপ্রেস করা যায় বা তার কৃতিত্বকে তোমাদের সামনে তুলে ধরা যায়। আমি কেবলমাত্র কয়েকটা কথা তোমাদের বলবো। আমাদের রবীন্দ্রোত্তর যুগের একজন অসামান্য কবি প্রাবন্ধিক, আমাদের একজন বিখ্যাত অধ্যাপক কবি শঙ্খ ঘোষ। তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। অসামান্য কিছু কবিতা, কিছু কাব্যগ্রন্থ আমাদের কাছে তুলে দিয়ে গেছেন, এবং সেই কাব্যগ্রন্থ, তার কবিতা থেকে যেন আমরা তাকে চিরস্মরণীয় করে রাখতে পারি, সেই দাবিও জানিয়ে গেছেন আমাদের কাছে। প্রথমেই বলি যে কোনো সাহিত্যিকের, তা কবি হতে পারে, গল্পকার হতে পারে, প্রাবন্ধিক হতে পারে, ঔপন্যাসিক হতে পারে, যাই হোক না কেন, কোনো সাহিত্যিকের কখনো মৃত্যু হয় না। কেন মৃত্যু হয় না? তাদের তো শরীর তো নশ্বর, তাহলে মৃত্যু কেন হয় না? আপনি এরকম কথা কেন বলছেন স্যার? মৃত্যু একটা কারণেই হয় না, কারণ সাহিত্যিক তার সাহিত্য রচনার মধ্যে দিয়ে নিজের জীবনের প্রাণবিন্দুটুকু সেই সাহিত্য রচনায় প্রথিত করে দিয়ে যান, গেঁথে দিয়ে যান, পুঁতে দিয়ে যান তার মধ্যে। তার মৃত্যুর পরেও সেই কবিতা বা গল্প বা প্রবন্ধ আমাদের তার কথা মনে করিয়ে দেয়, বারবার মনে করিয়ে দেয়, তাকে তার সেই সৃষ্টির মধ্যে থেকে জীবিত রাখে। সেই জন্য কোনো সাহিত্যিকের, কোনো সংস্কৃতিবান মানুষের মৃত্যু হয় না, সে তার কৃতকর্মের মধ্যে দিয়ে জীবিত থাকে। ঠিক সেরকমভাবেই কবি শঙ্খ ঘোষ চিরকাল আমাদের কাছে জীবিত থাকবেন, আমাদের মধ্যেই তিনি থাকবেন। অনেকেই হয়তো আজকে এই কথাটা বলছেন যে বাংলা সাহিত্য আজ অভিভাবকহীন হয়ে পড়ল, এই আফসোস করছেন। এই আফসোস হয়তো কিছুটা অংশে সত্যি এবং কিছুটা অংশে মিথ্যা। কারণ শেক্সপিয়ার, অ্যারিস্টটল, প্লেটো, রবীন্দ্রনাথ ঠাকুর, জন কিটস, মাইকেল মধুসূদন দত্ত, একইভাবে শঙ্খ ঘোষ, এনাদের কখনো মৃত্যু হয় না। এনারা তাদের কৃতকর্মের মধ্যে দিয়ে সবসময় জীবিত থাকেন। এইবারে আমি কবিতাটায় আস্তে আস্তে প্রবেশ করব, এবং কবিতাটা প্রবেশ করার আগে একটাই কথা বলবো যে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, কিটস, বায়রন, এনাদের প্রত্যেকের মতো আমাদের এই শঙ্খ ঘোষও বা তার শঙ্খ ঘোষের জীবনীয় বা তার শঙ্খ ঘোষের নানান রকমের যে কৃতি বা কার্য রয়েছে, কার্যকৃতি, সেগুলোও যেন চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং একটাই কথা বলে যাবে, আমি তোমাদের ঠিক দ্বাদশ শ্রেণীর একটা কবিতাকে কোট করে আমি বলতে চাই, উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা, সেই কবিতাটাকে কোট করে বলতে চাই, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। অর্থাৎ যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে,
যতদিন মানুষ দেখতে পাবে ততদিন সেই মানুষের মধ্যে তুমি কবি বেঁচে থাকবে, তোমার কর্ম বেঁচে থাকবে, তোমার সাহিত্য বেঁচে থাকবে। যাই হোক, আমি এবারে চলে যাব কবিতায়। তোমাদের পাঠ্য কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, খুব গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের ক্ষেত্রে একটা কবিতা, খুব মানে মূল্যবান একটা কবিতা, বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে একটা খুবই উল্লেখযোগ্য কবিতা। এই কবিতাটা তোমাদের আমি পড়াবো, প্রথমে আগে পড়াবো, টেক্সট ভিত্তিক পড়াবো, তারপরে মানে বলে দেব, তারপরে কবিতাটা থেকে এই বছরে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কেমন ধরনের প্রশ্ন এই কবিতাটা থেকে বিগত কয়েক বছরে এসছে সেই নিয়ে তোমাদের কাছে একটুখানি আলোচনা করব। তোমরা প্রত্যেকেই তোমাদের পর্ষদ থেকে দেওয়া যে বাংলা বই তার 28 নম্বর পাতায় চোখ রাখো, সেই পাতায় এবং 29 নম্বর পাতায়, এই দুটো পাতায় চোখ রাখো। আমি তোমাদের পড়িয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা লাইনের মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কবিতাটা পড়ানোর আগে প্রথমেই তোমাদের বলি, এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা কবির 2004 সালে প্রকাশিত জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থটা থেকে নেওয়া হয়েছে। জলই পাষাণ হয়ে আছে এই নামক কাব্যগ্রন্থ থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা নেওয়া হয়েছে, যে কাব্যগ্রন্থটা 2004 সালে প্রকাশিত হয়েছিল এবং কাব্যগ্রন্থে মোট 31টা কবিতা স্থান পেয়েছে। তোমাদের এই যে কবিতাটা, এটা মূলত দুটো স্তবকে লেখা এবং প্রত্যেকটা স্তবকে তোমাদের টোটাল 12টা করে পংক্তি রয়েছে। যদি আমি ধরি, ভালো করে যদি কবিতাটাকে বুঝবার চেষ্টা করো তাহলে তোমরা অতি অনায়াসেই কবিতাটাকে বুঝতে পারবে। এবং এই কবিতাটার দাবি কিন্তু কেবলমাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এই কবিতাটা ঠিক কত বৃহৎ অর্থে এখন আমাদের বর্তমান জীবনে প্রযোজ্য সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের কাছে বলবো। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, অর্থাৎ আমাদের ডান পাশে ধস কিছু নেই এবং বাঁয়ে গিরিখাত, ঠিক পার্বত্য অঞ্চলে যে গিরিখাত সৃষ্টি হয় সেই গিরিখাত আমাদের বাঁয়ে, অর্থাৎ সেখানেও শূন্য। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। বোমারু অর্থাৎ এখানে বোমারু বিমানের কথা বলা হয়েছে, যেই বিমান থেকে বোমা নিক্ষেপ করা যায়। এবং আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ বরফ শীতল যে কঠিন, বরফের মতন কঠিন বাঁধ আমাদের পায়ে, অর্থাৎ বরফের মতন কঠিন আমাদের পায়ে বেড়ি বা শৃঙ্খলা আজকে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এই আমাদের কাকে বলা হচ্ছে, তার উত্তর আমি তোমাদের দেব। তোমরা এখন থেকেই একটু একটু করে অনুমান করার চেষ্টা করো। এই প্রথম স্তবক কেবলমাত্র অনুমানের জায়গা। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মারা যাব নাকি, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই প্রথম স্তবক থেকে হঠাৎ করে একটা আকুতি, একটা জিজ্ঞাসা, একটা শ্লেষ, একটা অভিমান, একটা হতাশা ঝরে ঝরে পড়ছে। প্রথম থেকে বলা হচ্ছে যে আমাদের পাশে কিছুই নেই, আমরা রিক্ত হস্ত সাধারণ মানুষ। এই আমরা আসলে সাধারণ মানুষ। আমাদের পথ নেই, আমাদের ঘর নেই, আমাদের শিশুরা আজ সব হয়ে পড়ে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। এই মরে যাবার কারণ কি, তোমাদের কি মনে হয় কি কারণ? হয়তো সেই কারণের উত্তর আমরা দ্বিতীয় স্তবকে পেতে পারি। আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। খালি একটা মাত্র কনক্লিউশন, একটা মাত্র সিদ্ধান্ত, একটা মাত্র পরিকল্পনা, একটা মাত্র আশ্বাস শেষ লাইনে, প্রথম স্তবকের শেষ দুটো লাইনে কবি ব্যক্ত করেছেন। আমাদের পথ নেই আর, অর্থাৎ আমরা নিরুপায়, আমাদের কোনো পথ নেই, আমাদের কোনো বিকল্প নেই, উই হ্যাভ নো চয়েস। তাই আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি কথার অর্থ হচ্ছে আয় আমরা আরও সঙ্ঘবদ্ধ হয়ে থাকি, একসাথে থাকি, দল হয়ে থাকি, দলবদ্ধ হয়ে থাকি। পরের স্তবক কবি কী দিয়ে শুরু করছেন? আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখে ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই সেই ইতিহাস যা আমাদের চোখ মুখ ঢাকা, যে ইতিহাসে আমাদের চোখ মুখ আসলে ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এই কঠিন উচ্চারণ কেন, কি কারণে এই কঠিন উচ্চারণ, তার উত্তর আমরা আবার পাব।
পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। পৃথিবী বেঁচে থাকুক বা জীবিত থাকুক, তার সাথে আমাদের কোনো সংসর্গ নেই। আমরা কেবলমাত্র ভিখারি হয়ে দূরে দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছি মাত্র। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমরা কিছু সংখ্যা কেবলমাত্র অবশিষ্ট হয়ে রয়েছি। আমরা কিছু মাত্র লোক বেঁচে রয়েছি। আমাদের যে শ্রেণী, আমাদের যে সম্প্রদায়, আমাদের মতো যারা, তারা কিছু সংখ্যায় বেঁচে রয়েছি। তাই আমাদের এখন একমাত্র কর্তব্য হলো একসাথে বেঁধে বেঁধে থাকা বা দলবদ্ধ হয়ে থাকা। এই যে এই গোটা কবিতা জুড়ে, দুটো স্তবক জুড়েই যে নির্ভীক কিছু উচ্চারণ, কিছু আকুতি, কিছু হতাশা যে প্রকাশ পেয়েছে, তার কারণ কি বলা যাবে কি? তোমরা কি অনুমান করতে কিছু পেরেছো কারণ? যদি না পেরে থাকো তাহলে একটাই জিনিস বলে রাখি, এই যে আমরা, এই যে আমাদের নেই কিছু, এই নির্ভীক উচ্চারণ একমাত্র কারা করতে পারে? সর্বহারারা। সর্বহারা সাধারণ যে মানুষ, তারা একমাত্র এই নির্ভীক উচ্চারণ করতে পারে। তারা বলতে পারে যে আমাদের কিছু নেই, আমরা অবহেলিত, আমরা নিপীড়িত, আমরা শোষিত এক রকমের সম্প্রদায় বিশেষ। আমাদের ডান পাশে ধস, বাম পাশে গিরিখাত, অর্থাৎ আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, আমাদের কোনো বিকল্প নেই, আমাদের কোনো অপশন নেই। আমাদের মাথায় বোমারু বিমান ঘুরপাক খাচ্ছে এবং পায়ে পায়ে হিমানির বাঁধ, এবং পায়ে সেই বরফের মতো কঠিনের ন্যায় এক শৃঙ্খল পরিয়ে রেখেছে। কোনো শাসক হতে পারে, কোনো সমাজ হতে পারে, কোনো ব্যবস্থা হতে পারে, যাই হোক না কেন। আমাদের পথ নেই কেন? আমাদের ঘর গেছে উড়ে। কিসে উড়ে গেছে ঘর? হিংসা, রেষারেষি, সাম্রাজ্যবাদের গভীর আগ্রাসন, তার কারণেই হয়তো ঘর উড়ে গেছে। আমাদের কোনো পথ আর বাকি নেই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ শিশুদের সব কেন ছড়িয়ে রয়েছে? কারণ যারা সর্বহারা, যারা সাধারণ মানুষ, তাদের সন্তান সন্ততিদের তোয়াক্কা বা পরোয়া উচ্চবিত্ত সমাজ করে না, শাসক শ্রেণী করে না, সরকার করে না, সাম্রাজ্যবাদী শক্তি করে না। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? অর্থাৎ আমাদের মনের মধ্যেও সবসময় একটা মৃত্যু ভয় আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমাদের বলছে, আমাদের মনে এই ইনসিকিউরিটি বা আমাদের মনে এই অনিশ্চয়তার তৈরি করছে যে আমাদের মৃত্যুও হয়তো এরকম অযাচিত, এরকমই অবাঞ্ছিতভাবে আমাদের কাছে এসে ধরা দেবে। তাই একটাই কনক্লুশন, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ এসো, যখন কোনো পথই নেই, কোনো বিকল্প নেই, কোনো উপায় নেই, কোনো অবলম্বন নেই, তখন একটাই উপায়কে বা অবলম্বনকে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সঙ্গবদ্ধ জীবন, একসাথে থাকা, মিলেমিশে থাকা, দল বেঁধে থাকা। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। কেন আমাদের ইতিহাস নেই? সমাজের যারা শোষিত, যারা বঞ্চিত শ্রেণী, যারা সর্বহারা, যারা সাম্রাজ্যবাদের গভীর আগ্রাসনের নিচে চাপা পড়ে রয়েছে, তাদের কি কোনো ইতিহাস থাকে? ইতিহাস তো তাদেরই থাকে যারা বিজয়ী, তাদেরই তো একমাত্র ইতিহাস থাকে। ইতিহাসে বিজয়ীদের ছাড়া কি অন্য কোনো শ্রেণীকে তুলে ধরা হয়? যে শ্রেণী হেরে যায় তাদের কথা যদিও বা বলা হয়ে থাকে, যেই শ্রেণী এই হারা এবং জেতা শ্রেণীর মাঝখানে পড়ে পদপিষ্ট হয়, সেই শ্রেণীর কথা কিন্তু কোনো ইতিহাসকার তুলে ধরে না, কোনো ঐতিহাসিক তুলে ধরে না। কোনো ইতিহাসের বইয়ে সেই সমস্ত মানুষদের কথা খুঁজে পাওয়া যায় না, যারা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নানান রকমের আন্দোলন ইত্যাদির কারণে পদপিষ্ট হয়ে মারা যায়, ইত্যাদির চাপে পড়ে মারা যায়, ইত্যাদির ফলে তাদের বুকের রক্ত একটু একটু করে ঝরে তাদের মৃত্যু হয়। সেই সমস্ত মানুষদের কথা আমরা কখনো স্মরণ করি না, আমরা খুঁজতেও যাই না। আমরা কেবলমাত্র এখনও পর্যন্ত ইতিহাসের পাতা খুলে সেই বিজয়ীদের নাম খুঁজি, যেই বিজয়ীরা হচ্ছে বাবর, আকবর, সুলতান,
আমাদের রাজা রাজপুত তাদের কথা। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের চোখ মুখ ঢাকা কেন? কারণ যারা সর্বহারা শ্রেণী, যারা শোষিত শ্রেণী, যারা সাধারণ শ্রেণী, তাদের চোখ মুখ সবসময় ঢেকেই চলতে হয়। কারণ তোমাদের ভালো করে মনে রাখো, কর্তার ভূতে কী বলেছে? একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো বা যারা মাধ্যমিক পার করে একাদশ শ্রেণীতে গিয়ে উত্তীর্ণ হবে বা একাদশ শ্রেণীর বই হাতে পাবে, তখন তোমরা দেখতে পাবে কর্তার ভূত রবীন্দ্রনাথের একটা অসাধারণ ছোট গল্প, ব্যঞ্জনামূলক ছোট গল্প। সেই কর্তার ভূতে গিয়ে কিন্তু একটাই কথা বলা হচ্ছে যে চোখ বন্ধ করে চলাটাই হচ্ছে আদিম চলা, এবং এই চলনের মধ্যে দিয়ে কোনো দলকে কখনো, কোনো শ্রেণীকে কখনো, কোনো সম্প্রদায়কে কখনো হার্ট করা যায় না। চোখ বন্ধ করে যদি চলতে হয়, আর যদি চোখ খুলে চলতে হয়, তাহলে সত্য মিথ্যা, সুবিধা অসুবিধা সমস্ত কিছুর কথা আমাদের স্মরণে আসে। আমরা প্রতিবাদী হয়ে উঠি। আমরা আমাদের অন্যায়কে, আমাদের বিরুদ্ধে ঘটে চলা অন্যায়কে কখনো মেনে নিতে চাই না। তাই আমাদের চোখ মুখ ঢাকা, সাধারণ শ্রেণীর চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। সত্যি এই যে সাম্রাজ্যবাদীদের খেলা, এতে বড় লোক, গরিব লোক, মাঝারি লোক, কত কিছু দেখা যায়। কিন্তু যারা একেবারে গরিব, যাদের কিছু নেই, যারা একেবারে রিক্ত, কপর্দক শূন্য, তাদের কি কোনো রকমের উন্নতি ঘটে? আপাত দৃষ্টিতে কি ঘটে? হয়তো কিছুটা মনে হয় ঘটে, কিন্তু সেই ঘটার মধ্যে অঘটনের চান্সেসটাই বেশি থাকে। এবারে আসছি পরের লাইনে। পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো মরে গেছে। এই বেঁচে যাওয়া এবং মরে যাওয়া এবং বেঁচে যাওয়ার মধ্যে পার্থক্য কি খুব বেশি সাধারণ সম্প্রদায়ের কাছে ধরা পড়ে? যারা অবহেলিত মানুষ, তাদের পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, আবর্তন বিবর্তনের কোনো রকমের পরোয়া থাকে না। কারণ তাদের কাছে কেবলমাত্র 3টে জিনিস, 3টে বিষয়, 3টে দ্রব্যই জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেই 3টে জিনিস কি? অর্থনীতির ভাষায় যদি আমি বলতে চাই, সেই 3টে হলো অন্ন, বস্ত্র আর বাসস্থান। অন্ন, বস্ত্র আর বাসস্থান, এই 3টে জিনিসের চাহিদাই এই সম্প্রদায়কে সবসময় গভীর চিন্তার মধ্যে, গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। তাই তাদের কাছে পৃথিবীর আবর্তন বিবর্তনের কোনো রকম খোঁজ নেওয়ার সময় থাকে না। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের কথা কে বা জানে? সত্যিই তো আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের কোনো বর্তমান নেই, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তাই আমাদের কথা জানাবার বা জানবার কোনো ইচ্ছাও মানুষের নেই, বা আমাদের উপরতলার মানুষের নেই। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, অর্থাৎ দূরে দূরে ঘুরে বেড়ানোই কেবলমাত্র আমাদের কাজ। কী কারণে ঘুরে বেড়ানো? আশ্রয়ের খোঁজে, একটু নিরাপত্তার খোঁজে, অন্ন, বস্ত্র আর বাসস্থানের খোঁজে। এই কারণেই তো আমরা ঘুরে বেরিয়েছি পৃথিবীর আদি থেকে এখন বর্তমান পর্যন্ত, এবং ভবিষ্যৎকালেও এই কারণেই এই সর্বহারারা ঘুরে বেড়াবে, ঘুরে বেরিয়ে থাকে। তাদের এটাই ধর্ম। এবং সেই দূরে দূরে তারা প্রত্যাখ্যান অর্থাৎ না বাচক শব্দ শুনে শুনে ফিরে আসে। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। এটাই তো একমাত্র ভরসা, যে কিছুই নেই, আমাদের পক্ষে কারাও নেই, আমাদের ইতিহাস নেই, আমাদের বর্তমান নেই, কিন্তু তবুও আমাদের মতো কিছু হয়তো জীবিত অথচ মৃত মানুষই বেঁচে রয়েছে, তাদেরই সম্বল করে থাকি। তারাই এসে একে অপরের কাঁধে কাঁধে হাত দিয়ে দাঁড়াই, তারাই বলি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আশা করি তোমাদের আমি কবিতার মানে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। কবিতাটা বোঝাতে পেরেছি। তোমাদের এরপরেও যদি কোনো রকমের প্রশ্ন তোমাদের মনে বর্তমান থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই তুলে ধরবে। অবশ্যই কবিতাটার বিষয় ভিত্তিক কোনো প্রশ্ন, মাধ্যমিকে আসা কোনো প্রশ্ন নয়। সেগুলো আমি এখন আলোচনা করে দেব। তারপরেও যদি থাকে, তখন গিয়ে তোমরা সেই প্রশ্নটা আমাকে করবে। আরেকটা জিনিস তোমাদের কাছে বলার আমার কর্তব্য বলে আমার মনে হয়, তাই আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে যে এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটা বর্তমান এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু খুব বেশি প্রযোজ্য। সাম্রাজ্যবাদ ইত্যাদি নানান রকমের টার্মস, এই কথাগুলো এখন হয়তো
অনেকেই তোমরা বুঝতে পারছো না বা অনেকে বুঝতে পারছো, সেগুলোকে উপেক্ষা করেও একটা বড় বিশাল সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু আমাদের কাছে থাবা আঁকড়ে থাবা দিয়ে বসে রয়েছে, আমাদের উপরে থাবা রেখে বসে রয়েছে। সেই সাম্রাজ্যবাদী শক্তি হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19। এই সাম্রাজ্যবাদী বিশাল শক্তি কেবলমাত্র সাম্রাজ্য বিস্তার করতেই মত্ত। তার ইচ্ছে পৃথিবীকে একরকমভাবে শ্মশানে পরিণত করা। তাই এই শ্মশান ভূমি থেকে, এই পৃথিবী যাতে এই শ্মশান ভূমিতে না পরিণত হয়, তার জন্য একমাত্র মন্ত্র হচ্ছে কিন্তু এইটাই, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই সাম্রাজ্যবাদী শক্তিকে যদি হারাতে হয় তাহলে আমাদের একসাথে বেঁধে বেঁধে থাকতে হবে, আমাদের এই বিশাল ভাইরাসকে হারাতে হবে। এবং এটা কি কেবলমাত্র কিন্তু আমরা একা কেউ করে উঠতে পারবো না। একটা দেশ যেমন কেবলমাত্র আমরা একা গড়ে তুলতে পারি না, সেরকমভাবেই একটা ভাইরাসকেও, একটা বিশাল কোনো শক্তিকেও, একটা বিশাল সাম্রাজ্যবাদী শক্তিকেও আমরা একা কিন্তু হারাতে পারবো না। আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের বুঝতে হবে, আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। এবং তোমাদের আরেকটা জিনিসও বলে রাখি যে 19 শতকে যে জাতীয়তাবাদী আন্দোলনগুলো গড়ে উঠেছিল, তার মধ্যে কিন্তু ছাত্র সমাজ, শিক্ষিত যুব সম্প্রদায় একটা বিশাল বড় ভূমিকা পালন করেছিল। তারা যেহেতু শিক্ষার আলো দেখছে, তারা যেহেতু শিক্ষাকে নিয়ে কালচার করে চলেছে, তাদের কিন্তু এই কর্তব্যবোধটুকু ছিল যে জনসচেতনতা এটাকে বৃদ্ধি করা, এটাকে জাগানো। আমাদের চারপাশে এরকম বহু মানুষ রয়েছে যারা, বিশেষ করে আমি তাদের কথা বলছি যারা গ্রামে বসবাস করছো, তোমাদের আশেপাশে এরকম বহু সাধারণ মানুষকে দেখতে পাবে, স্বল্প জ্ঞানসম্পন্ন মানুষকে দেখতে পাবে, যারা হয়তো এই মহামারীকে মহামারী মনে করছে না। তাদের জাগরুক করার দায়িত্ব কিন্তু একমাত্র তোমাদের। যাই হোক, আরেকটা জিনিসও বলতে চাই তোমাদের আমি, সেটা হচ্ছে যে কোনো আদর্শ সাহিত্যিকই সমাজকে ছাড়া কখনো কোনো সাহিত্য রচনা করতে পারেন না। অর্থাৎ সমাজ বহির্ভূত কোনো লেখা আদর্শ এবং শ্রেষ্ঠ সাহিত্য হয়ে উঠতে পারে না। সেই সাহিত্যে, আদর্শ এবং শ্রেষ্ঠ সাহিত্যে সবসময়ই সমাজের কিছু না কিছু প্রতিফলন আমরা লক্ষ্য করে থাকি। হয়তো সেই প্রতিফলনটা কিছুটা ব্যঞ্জনামূলক হয়ে থাকে, আমাদের কাছে সহজে ধরা দেয় না, কিন্তু সেই সেই বার্তাটাকে ধরবার জন্য আমাদের মনে একটা স্বাভাবিক শিক্ষার প্রয়োজন হয়, এবং শিক্ষার কারণেই আমরা সেই বার্তাগুলোকে, সেই কোডগুলোকে ডিকোড করতে পারি। কবিরা যেই সাধারণ ভাষা ছাড়া অসাধারণ কিছু ভাষাতে যে সমস্ত কবিতা লিখে আমাদের জনসচেতনতামূলক বার্তা আমাদের কাছে পৌঁছে দিতে চান, সেই জিনিসগুলোকে আমরা বুঝতে পারি। তাই এরকম প্রত্যেক সাহিত্যিক, প্রত্যেক কবি, প্রত্যেক গল্পকার, তাদের কিন্তু আসল উদ্দেশ্য সমাজকে নিয়ে। তারা সমাজকে বাইরে রেখে, সমাজকে দুচোখের বাইরে রেখে কখনোই কোনো আদর্শ সাহিত্য গড়ে তুলতে পারেন না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত হয়ে থাকতে পারে, কিন্তু এই মতামতটা আজকের দিনে, এই বর্তমান যুগে দাঁড়িয়ে ঘোর রকম বাস্তব। এটা তোমাদের আমি বলতে চাই। আচ্ছা, এই কবিতাটা থেকে কি রকমের প্রশ্ন আসতে পারে? এর তো বিষয়বস্তু বা সারসংক্ষেপ বা ভাবস্বরূপ আমরা বুঝতে পারলাম। এবারে এই কবিতাটা থেকে কি রকমের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব আমরা। প্রশ্ন দিতে পারে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের তাৎপর্য আলোচনা করো। অবশ্যই এই প্রশ্নটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন এই কবিতাটার ক্ষেত্রে। তো তোমাদের বলে দিই যে কবিতার নামকরণ কি রকমের হতে পারে সেই নিয়ে আমি তোমাদের বহু আগে নানান রকমের কথা বলেছি। আবারও বলতে চাই যে কবিতার নামকরণ সাধারণত তিনটেভাবে ব্যাখ্যায়িত হতে পারে। এক, ঘটনাধর্মী; দ্বিতীয় হচ্ছে চরিত্রধর্মী; তৃতীয় হচ্ছে ব্যঞ্জনাধর্মী। কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ যে এই নামকরণ এমন একটা নামকরণ, এটা কেবলমাত্র কিন্তু ঘটনাধর্মী বা ব্যঞ্জনাধর্মী নামকরণ নয়। আমি বলছি না যে এটা চরিত্রধর্মী নামকরণ, কিন্তু এটা কেবলমাত্র ঘটনাধর্মী বা কেবলমাত্র ব্যঞ্জনাধর্মী নামকরণ নয়। ঘটনা এবং ব্যঞ্জনার মিশেলে তৈরি এক রকমের বিশেষ নামকরণ, যেই নামকরণের মধ্যে একটা গভীর বাস্তব, একটা গভীর সত্য, একটা গভীর আদর্শ লুকিয়ে রয়েছে। সে আদর্শটা কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতার নামকরণের তাৎপর্য কিভাবে লিখতে হয়, কিভাবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটা বারবার করে কবিতার মূল মন্ত্র হয়ে উঠছে।
কবি দুটো স্তবকের শেষেই কিন্তু আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটাকে ব্যবহার করেছেন, অর্থাৎ কনক্লিউশনে কিন্তু কবি কেবলমাত্র সিদ্ধান্ত জানাতে গিয়ে কিন্তু কবি কেবলমাত্র এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটাকেই বারবার করে ইন্ডিকেট করছেন এবং বলছেন যে সঙ্গবদ্ধ হয়ে জীবন কাটানোটাই হচ্ছে জীবনের আসল লক্ষ্য। মানুষ আদিম যুগে যখন গুহায় বাস করত তখনও কিন্তু অন্ধকারের বিরুদ্ধে, তখনও কিন্তু বজ্রের বিরুদ্ধে, তখনও কিন্তু বৃষ্টিপাতের বিরুদ্ধে, হিংস্র পশুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বেছে নিয়েছিল সঙ্গবদ্ধ জীবনকে এবং সেই সঙ্গবদ্ধ জীবনের মধ্যে দিয়েই মানুষের জীবনে এসেছিল প্রথম আশার আলো এবং সেই আশার আলোকে কাজে লাগিয়ে মানুষ গড়ে তুলেছিল একের পর এক গোষ্ঠী, গ্রাম, শহর, নগর, উপনগর, মহানগর ইত্যাদি। তাই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটার তাৎপর্য কতখানি এবং এই সাম্রাজ্যবাদী শক্তির কাছে সাধারণ মানুষ যারা অতি নগণ্য, যারা সমাজের অপাংতেয় বস্তু, যাদের পাতে দেওয়া যায় না, যারা একেবারেই অখাদ্য বলে, জমের অরুচি বলে যাদের কোট করা হয়ে থাকে, সেই জমের অরুচি মানুষগুলোও কিন্তু সমাজের কাছে এক একটা অমূল্য সম্পদ মাত্র। সমাজের কিন্তু তাদের প্রতিও একটা দায়বদ্ধতা রয়েছে, আমাদের সরকারের রয়েছে, পৃথিবীর রয়েছে, আমাদের রয়েছে। তাই তাদের সঙ্গবদ্ধতা বা তাদের সঙ্গবদ্ধ হতে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তারা যে একা নয়, তারাও যে তাদের মতো মানুষদেরই পাশে দাঁড়িয়ে তাদেরকে বাঁচবার আশাটুকু, অনুপ্রেরণাটুকু দিতে পারে, সেটাই হচ্ছে তাদের এই আয় আরও বেঁধে বেঁধে থাকির মূল মন্ত্রের মূল আদর্শ। যাই হোক, এটা গেল কবিতার নামকরণ। এবারে অন্য কবিতার অন্য কিছু নিয়ে আমি অন্য প্রশ্নে আসছি। তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এই যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলো তোমাদের বিষয়ভিত্তিক, বিষয়ধর্মী, রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন। এগুলো তোমাদের বড় আকারে পরীক্ষার হলে আসতে পারে। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্ন তোমাদের আসতে পারে বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন। কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন আমি বারবার করে বলে দিচ্ছি, সাম্রাজ্যবাদী শক্তির কাছে পরাহত যে সমস্ত সাধারণ মানুষ, নিপীড়িত সাধারণ মানুষ, যারা একবারে সর্বস্ব শূন্য, সেই সাধারণ মানুষদের, যারা সমাজে অপাংতেয় জীব বলে পরিগণিত হয়ে থাকে, সেই সমস্ত মানুষদের এক হয়ে থাকতে বলেছেন, সঙ্গবদ্ধ হতে বলেছেন। কেন বলেছেন? কারণ একটা জিনিস জানতে হবে যে ঠিক তোমাদের একটা গল্প বলি, নীতিকথার কিছু গল্প থাকতো ছোটোবেলায় আমাদের পড়ানো হতো। এখন তোমরা অনেকেই পরবর্তী যে আমাদের জেনারেশন রয়েছে বা তার পরবর্তী যে জেনারেশন রয়েছে তারা ছোট ছোট নানান রকমের কার্টুনের ভিডিও দেখে এই জিনিসগুলো জানতে পারছো। একটা কাঠিকে কিন্তু অনেক সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু সেই একটা কাঠির সাথে যখন আরও 4-5টা কাঠি যোগ দেয় তখন সেই কাঠিটাকে, সেই কাঠির গুচ্ছকে কিন্তু ভাঙতে কিছুটা বেগ পেতে হয়। অর্থাৎ এই মানুষগুলো, এই সমাজের সর্বহারা মানুষগুলোও যে সমাজের কাছে কতটা বেশি মূল্যবান, তাদের একে অপরের ছাড়া অন্যের যে প্রয়োজন নেই বা অন্যদের তাদের প্রয়োজন না থাকলেও তাদের সমাজ বা তাদের যে সম্প্রদায় বা তাদের মতো যে মানুষ, তারা ঐক্যবদ্ধ হলে যে একসাথে বেঁচে থাকতে পারে, ঐক্যবদ্ধ হয়ে ওঠাই যে জীবনের এক রকমের লক্ষ্য, সঙ্গবদ্ধতা হচ্ছে যে জীবনের এক রকমের মূল মন্ত্র। সেই কারণে কবি বলেছেন একসাথে থাকতে, বেঁধে বেঁধে থাকতে। কারণ এই বেঁধে ফেলা শক্তিকে, একটা গিট দেওয়া কোনো জিনিসকে খুলতে কিন্তু অনেক বেশি সময় লাগে। সেই গিট, বাঁধন, চুক্তিবদ্ধ জীবন বা সঙ্গবদ্ধ জীবন অনেক বেশি শক্তিশালী। তোমরা দেখবে বনের সাধারণ যে সমস্ত পশুরা রয়েছে, বাঘ সিংহ বাদ দিয়ে, সিংহও দল নিয়ে ঘুরে বেড়ায়, সিংহের দলকে প্রাইড বলে থাকি আমরা। তোমরা সাধারণত দেখবে নেকড়ে, বুনো কুকুর, এরা কিন্তু আমাদের এই পরিবেশতন্ত্রের নিয়ম মেনে দল বেঁধে থাকে। আমরাও কি সেই কুকুরের মতোই এতটা নিম্নমানের দেখাচ্ছেন স্যার আমাদের? তা কিন্তু নয়। আমি বলছি যে আমাদের বাস্তুতন্ত্র বা পরিবেশতন্ত্রের নিয়ম অনুসারে আমরাও কিন্তু সঙ্গবদ্ধ হয়ে থাকতে বাধ্য। তুমি কি কখনো দেখেছো যে সমাজের একটা মেজরিটি এই নগর ছেড়ে হঠাৎ করে হিমালয়ে গিয়ে বাস করতে শুরু করছে? কিছু মাত্র মানুষ গিয়ে বাস করতে শুরু করছে যারা আধ্যাত্মিকতাকে বেছে নিচ্ছে, যারা সন্ন্যাস ধর্মকে বেছে নিচ্ছে, তারা গিয়ে একান্তে দিন যাপন করতে চাইছে। কিন্তু যারা সমাজে টিকে থাকতে চাইছে, যারা বেঁচে থাকতে চাইছে, তারা কিন্তু ঠিক সঙ্গবদ্ধ জীবনই চাইছে। তা গ্রাম হোক, শহর হোক, নগর হোক, মহানগর হোক, যাই হোক না কেন।
চলে যাব আমাদের পরের প্রশ্নে। তোমাদের কাছে আমার তৃতীয় প্রশ্ন যেটা আসতে পারে বলে মনে হয়েছে বা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই কবিতায় কবির সমাজ সচেতনতার যে পরিচয় পাওয়া গেছে তা আলোচনা করো। আমি তোমাদের কিছুক্ষণ আগেই একটা কথা বলেছি যে কোনো ভালো বা আদর্শ সাহিত্যিক বা শ্রেষ্ঠ সাহিত্যিক তাদের কিন্তু সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। তারা কিন্তু তাদের সমাজ সচেতন মন নিয়েই কবিতা, গদ্য, গল্প এগুলো লিখতে বসেন। তার মানে কি এটা স্যার কেবলমাত্র সমাজের সমস্যাকে তার লেখার মধ্যে দিয়ে বের করেন? তা নয়। কবি হয়তো আনমনেই কিছু একটা সৃষ্টি করে চলেছেন, কিন্তু সেই সৃষ্টিটার মধ্যেও কিন্তু সমাজ সচেতনতা লুকিয়ে থাকে, তা প্রচ্ছন্নভাবে হোক বা প্রকটভাবে হোক। হয়তো এটাতে প্রকটভাবেই স্থান পেয়েছে, কিন্তু এমনও কিছু কবিতা আছে যার মধ্যে প্রচ্ছন্নভাবে কিন্তু সমাজ সচেতনতা কাজ করে থাকে। আমাদের বুঝিয়ে দেয় যে এই কবিতার বাণী বা এই কবিতার আদর্শ বা এই কবিতার মূল মন্ত্র ঠিক কতখানি, এই কবিতার মূল আরতি কতখানি, মূল আর্জি কতখানি। বলবো যে কবি শঙ্খ ঘোষ একজন অতি সমাজ সচেতন মানুষ। আমাদের রবীন্দ্র পরবর্তী যুগে ঘটে চলা স্বাধীনতা পূর্ববর্তী ভারতে এবং পরবর্তী ভারতে উনি যবে থেকে লেখা শুরু করেছেন তবে থেকে যত রকমের অন্যায়, দুরাচার, নীতিজ্ঞানহীন যত রকমের কার্যকলাপ দেখেছেন তার বিরুদ্ধে কিন্তু কবি গর্জে উঠেছেন, তার কলম গর্জে উঠেছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী কিন্তু জিনিস হচ্ছে কলম। এই কলম পৃথিবীর যে কোনো শক্তিকে নাড়িয়ে রাখতে পারে, হিলিয়ে দিতে পারে। যাই হোক, তো এই সমাজ সচেতন কবি তিনি যখনই এই কবিতাটা লিখছেন তার কাছে কি চিত্র দেখা যাচ্ছে, যে একটা সমাজ, যেই সমাজকে তিনি উপর থেকে যখন দেখছেন তখন খুব ভালো মনে হচ্ছে, কিন্তু যখন সেই সমাজকে আমরা সেন দৃষ্টি দিয়ে দেখছি, সেন দৃষ্টি অর্থাৎ বাজ পাখির দৃষ্টি, সেই সেন দৃষ্টি দিয়ে যখনই আমরা দেখছি সমাজকে, তখন কিন্তু সেই সমাজের মধ্যে লুকিয়ে থাকা, গর্তে লুকিয়ে থাকা, নোংরায় লুকিয়ে থাকা, কাদায় লুকিয়ে থাকা এরকম অনেক অবহেলিত জীবকে দেখতে পাচ্ছি, যাদের আমরা অবহেলা করে ফেলে রেখে দিয়েছি, যাদের মূল্য আমাদের কাছে কিছু নেই, উপরতলার মানুষদের কাছে যাদের কোনো মূল্য নেই। সেই সমস্ত মানুষদের কবি দেখতে পাচ্ছেন এবং বেছে নিচ্ছেন। কবির মনে কিছু একটা জারণ বিজারণ ঘটছে, ভাবের জারণ বিজারণ, মূল্যবোধের জারণ বিজারণ, যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, সেই জারণ বিজারণের ফলাফল হয়ে দাঁড়াচ্ছে এই কবিতা। কবি এই কবিতার মধ্যে দিয়ে একটা উপায় বা পন্থা বাতলে দিচ্ছেন এই সমস্ত সাধারণ মানুষদের। কি সেই পথ? যে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমরা যে কজন অবশিষ্ট বেঁচে রয়েছি তারা আয় আরও বেঁধে বেঁধে থাকি, সঙ্গবদ্ধ হয়ে উঠি, এবং এই সঙ্গবদ্ধতাই আমাদের সাফল্যকে নিয়ে আসবে, আমাদের একে অপরের বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে, আমাদের সুখ দুঃখকে ভাগ করে নিতে শেখাবে। আশা করি বোঝাতে পারলাম। তোমাদের কাছে আমার চতুর্থ যে বড় প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন বলে মনে হয়েছে, তা হলো বিগত বছরে এই প্রশ্নগুলো এসছে, আমাদের পথ নেই আর, কাদের পথ নেই? এই পরিস্থিতির থেকে মুক্তির উপায় কি? কাদের পথ নেই তা তোমরা প্রত্যেকেই জানো। যারা সাম্রাজ্যবাদী শক্তির কাছে অবহেলিত, শোষিত, নিপীড়িত সাধারণ সম্প্রদায়, অপাঙ্ক্তেয় সম্প্রদায়, তাদেরই কোনো পথ নেই, তাদের সত্যিই কোনো পথ নেই। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি? এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কবি দুটো স্তবকেরই শেষের অংশে বুঝিয়ে দিয়েছেন, তা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটাকে কেবলমাত্র এই দুটোই মানে মূল উত্তর। এবার এই মূল উত্তরটাকে প্রেজেন্ট করার দৃষ্টিভঙ্গি তোমাদের কেমন থাকছে বা না থাকছে, সেটাই হচ্ছে তোমাদের প্রশ্ন লেখার মূল জায়গা। তোমরা কিভাবে এটাকে প্রেজেন্ট করতে চলেছো, এভাবেই তোমাদের এই উত্তরটাকে তৈরি করতে হবে। এগুলো গেল তোমাদের কাছে মূল কিছু বড় প্রশ্ন আমার তুলে ধরা। এছাড়াও বেশ কিছু ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যেমন আমাদের ইতিহাস নেই আর, আমাদের কোনো ইতিহাস নেই। কেন এরকম বলা হয়েছে? কারণ তোমাদের জানতে হবে, তোমাদের বুঝতে হবে যে ইতিহাস সবসময় বিজয়ীদের নিয়ে লেখা হয়ে থাকে। আমরা যত রকমের ইতিহাস পড়েছি, রাজা রাজরাদের ইতিহাস থেকে শুরু করে সুলতান পাঠানদের ইতিহাস, নবাবদের ইতিহাস, তারা প্রত্যেকেই কিন্তু রাজা রাজরা স্থানীয়, তারা বিজয়ী শক্তি, তারা জয়ী,
এবং তাদের কাছে যারা পরাজিত হয়েছে তাদের কথা কম করে বলা হয়েছে। কিন্তু ইতিহাসের এই যে এত বড় বড় স্থাপত্য, এত বড় বড় শিল্পকলা, এই যে এত যুদ্ধ, এই যুদ্ধ কি কেবলমাত্র একজন রাজা একজন অন্য রাজার হয়ে মানে একজন রাজার এবং আরেকজন রাজা মিলে লড়েছিলেন? তা কি? তা তো নয়। তাদের হয়ে লড়েছিল কত সহস্র, কত কোটি কোটি মানুষ। তাদের তো প্রাণ গেছে, তাদের কথা কি আমরা মনে রেখেছি? তুমি কি বলতে পারবে যে আকবরের হয়ে, আকবর যখন হলদিঘাটের যুদ্ধ লড়াই করছে তখন আকবরের হয়ে মানসিংহ যেমন লড়ছে, আসফ খান লড়ছে, আকবরের দলে ঠিক 51 নম্বর সৈন্যটার নাম কি ছিল? মনে বলতে পারবে কি? বা বলতে পারবে যে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করতে আসছে তখন তার 16 নম্বর ঘোড়সওয়ারটা কী নাম ছিল? হয়তো মনে করা যাবে না বা বলা যাবে না। আমরা এটাও বলতে পারবো না, আরও অনেক কিছু বলতে পারবো না। শাহজাহান যে তাজমহল বানিয়েছিল, বিশেষ 22 বছর ধরে বানানো যে তাজমহল, সেই তাজমহল একজন তো মূল শিল্পী ছিল, আরও কারা কারা বানিয়েছিল, কারা কারা পাথর বয়েছিল, কারা কারা কাটিং করতে বসেছিল সেই পাথরগুলোকে? নাম মনে আছে একজনেরও? নাম মনে থাকে না। যে তৈরি করে কেবলমাত্র তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে, বিজয়ীদের নাম স্থান পায়। কিন্তু সমাজের যারা নিম্নবর্গীয়, সাবলটার্ন, রিক্ত, শূন্য, অপাঙ্ক্তেয় মানুষ, তাদের কথা কোনো ইতিহাসে লেখা হয় না। হ্যাঁ, এখন অবশ্য লেখা হচ্ছে, তাদের কথা নিয়ে গবেষণা হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো ইতিহাস চর্চা, তোমাদের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছেন রণজিৎ গুহ, তার বই। সেখানে বলা হচ্ছে সাধারণ মানুষদের কথা, একেবারে অবহেলিত মানুষদের কথা, নিম্নবর্গীয়দের কথা। কিন্তু আগে কি কখনো বলা হয়েছে? বা এইটুকু কি এফর্টই খালি আমাদের তাদের কথা স্মরণ করাতে যথেষ্ট? এই প্রশ্নগুলো তোমাদের কাছে, দেখি তোমরা কী রকমের সদুত্তর আমাকে দিতে পারো। আরও বেশ কিছু প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো তোমরা করার চেষ্টা করো। এবং এই কবিতাটা যে বোঝানো হয়েছে সেই কবিতাটাকে আরেকটু ভালো করে পড়ে বাড়িতে নিজে বোঝার চেষ্টা করো। কবিতা এমন একটা জিনিস যেটা হচ্ছে আত্মোপলব্ধির বিষয়, যেটাকে নিজের আত্মা যদি কখনো, তোমার আত্মা যদি কখনো সেই কবিতাটাকে না বুঝতে চায় বা তার ভাবটাকে যদি না বুঝে উঠতে পারে, তাহলে কিন্তু আমি কেবলমাত্র মানে বুঝিয়ে দিয়ে সেই কবিতাটা কখনোই তোমাদের কাছে সঠিকভাবে পড়িয়ে উঠতে পারবো না। অর্থাৎ এই ভিডিওটা দেখে যেমন একরকমভাবে তুমি উপকৃত হবে, সেরকমভাবে আরেকটা উপকার হবে তখনই যখন তুমি এই ভিডিওটা দেখে কবিতাটাকে আরেকবার নিজের করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, নিজের করে বুঝতে হবে। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। আমার একরকম জিনিস ভালো লাগে, তোমার একরকম জিনিস ভালো লাগে। তোমার মনে হতেই পারে যে আরও বেঁধে বেঁধে থাকি, এই কথাটা খুবই বাজে কথা একটা। কেন মনে হচ্ছে তার পক্ষে বিপক্ষে যুক্তি সাজাও, নিজেকে প্রশ্ন করো। এইভাবেই, এটাই হচ্ছে শিক্ষার নিয়ম। প্রশ্ন করা হচ্ছে শিক্ষার নিয়ম, এবং সেই প্রশ্নটাকে সেই প্রশ্নের সদুত্তর পাওয়াটা হচ্ছে একরকমভাবে শিক্ষার নিয়ম। যাই হোক, তোমরা আজকে এই কবি স্মরণে আমরা যে শঙ্খ ঘোষের কথা বললাম, তিনি সবসময় আমাদের কাছে থাকবেন। শঙ্খ ঘোষের লেখা বেশ কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আমরা বলতে পারি ধুম লেগেছে হৃদকমলে, পাঁজরে দ্বারের শব্দ, বাবরের প্রার্থনা ইত্যাদি। যাই হোক, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, এই কবিতাটাকে বোঝার চেষ্টা করো, এবং কবিতাটা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন তোমাদের মনে আটকায় বা যদি কোনো বিশেষ প্রশ্ন তোমাদের আরও জানতে ইচ্ছা করে কবিতাটা সম্পর্কে, তাহলে আমাকে এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে করে অবশ্যই জানাও। তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।